আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত 2020 সালের 14ই আগস্ট ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পরপরই দেশজুড়ে ইসরায়েলের প্রমোশনাল ও ব্র্যান্ডিং করার কাজ শুরু করেছে। আগস্টে চুক্তি করার পর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই দুবাইয়ের হোটেল ও অন্যান্য সেবা সেক্টরে ইসরায়েলের প্রসিদ্ধ খাবার কোশেরের পরিবেশন শুরু হয়। আমিরাতে ইসরায়েলের পর্যটকদের আগমনকে প্রলুব্ধ করার জন্যই এই কর্মসূচি হাতে নিয়েছে আমিরাত। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। দুদেশের সম্পর্ক শুধু পর্যটনের মধ্যে সীমাবদ্ধ নেই, সামরিক ও গোয়েন্দা সহযোগিতাও বাড়ছে। আজ জানাবো ইসরায়েল আমিরাত সম্পর্কের নানা দিক। ইসরায়েলের সাথে আমিরাতের চুক্তির এক সপ্তাহের মাথায় একটি ফ্যাশন ফটোশুটে ইসরায়েলি নারী মডেলদের দেখা যায়, যারা সেখানে ইসরায়েলের পতাকা উড়িয়ে নৃত্য পরিবেশন করে। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের নীতি নির্ধারকেরা একটি নতুন নীতিমালা ঘোষণা করে। এই নীতিমালায় তারা নতুন করে নাগরিকত্ব দেওয়ার বিধানটিকে আরেক দফা সংশোধন করে। অক্টোবরের 19 তারিখে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক কোনো ফ্লাইট আমিরাতে অবতরণ করে। নভেম্বরের প্রথম সপ্তাহে আমিরাত বিদ্যমান আইনে আরেক দফা পরিবর্তন আনে। এ আইনে বিপরীত লিঙ্গের নাগরিকদেরকে বিয়ে ছাড়াও একসাথে থাকার সুবিধা দেয়া হয়। মদের উপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। আমিরাত এত কিছু করেছে মার্কিনীদের কাছ থেকে F-35 স্টাইল যুদ্ধবিমান পাওয়ার জন্য। যদিও আমিরাতকে এই বিমানগুলো যেন না দেয়া হয়, সেজন্য ইসরায়েল সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো সন্দেহ নেই, ইসরায়েলের সাথে আমিরাতের এ দহরম মহরম চলছে সৌদি আরবের অনুমোদনেই। ইসরায়েলের বিষয়ে সৌদি আরবের দৃষ্টিভঙ্গিও আগের তুলনায় অনেকটা পাল্টেছে। বিশ্লেষকরা মনে করছেন, যে কোনো সময় সৌদি আরবও আমিরাতের মতো করেই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেবে। পরবর্তী প্রেসিডেন্ট 2021 সালের 21শে জানুয়ারি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের পরপরই সৌদি আরবের তরফ থেকে এমন ঘোষণা আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইসরায়েলের সাথে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার এ সিদ্ধান্তের তাৎক্ষণিক উত্তাপ গিয়ে লাগে পাকিস্তানে। ধারণা করা হচ্ছে, আমিরাত ও সৌদি আরবে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের বড় একটি অংশকে খুব দ্রুতই দেশে পাঠিয়ে দেয়া হবে। পাকিস্তানের ওপর এ বিরূপ প্রভাবের কারণ হল ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের গড়িমসি। আরব আমিরাত ও সৌদি আরব অনেকদিন থেকেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ দিয়ে আসছে। পাকিস্তান ও ইরান এখনো এ ব্যাপারে কট্টর ইসরায়েল বিরোধী মানসিকতা ধরে রেখেছে। পাকিস্তানের সাথে আমিরাতের সম্পর্কে বেশ অনেকদিন ধরেই টানাপোড়েন চলছে। আর এ অস্বস্তি চরম মাত্রায় পৌঁছায় গত 18 নভেম্বর, যেদিন আমিরাতের কর্তৃপক্ষ পাকিস্তানের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও এ নিষেধাজ্ঞা আরোপের পেছনে আমিরাত কোভিড-19কেই দায়ী করেছে। পরে জানা যায়, শুধু পাকিস্তান নয়, মোট 11টি দেশের নাগরিকদের আমিরাতে গমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে আছে তুরস্ক, ইরান, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তান। করোনা ভাইরাসের কারণে এসব দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও এ সিদ্ধান্তের নেপথ্যে আমিরাতের মূল উদ্দেশ্যটি ভালোভাবেই বুঝতে পারছে। আমিরাত এ যাত্রায় সে দেশগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছে যারা এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। কারণ করোনায় যদি মুখ্য কারণ হতো, তাহলে আমেরিকা, ইউরোপ, এমনকি ভারতের যাত্রীদের আগমনকে নিষিদ্ধ করা হতো আগে। আমেরিকা, ইউরোপ বা ভারতের করোনা পরিস্থিতি পাকিস্তানের তুলনায় অনেক বেশি ভয়াবহ। এমনকি যে ইসরায়েলকে নিয়ে এত আলাপ আলোচনা, সে ইসরায়েলের করোনা পরিস্থিতিও পাকিস্তানের চেয়ে খারাপ। এমনকি আমিরাতের নিজেরও করোনা পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। অথচ ইসরায়েলের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা আমিরাত যেন কল্পনাও করতে পারছে না। অপরদিকে ভারতে গড়ে এখনো প্রতিদিন 50,000 ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও ভারতের নাগরিকরা দিব্যি আমিরাতে আসা যাওয়া করছে। শুধু যে আমিরাতের নীতি নির্ধারকদের মাঝেই পাকিস্তান বিষয়ক ক্ষোভ বিরাজ করছে তা নয়, ইসরায়েলের সাথে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পাকিস্তানের দিক থেকেও আগের মতো উৎসাহ দেখা যাচ্ছে না।
ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক চালু করার পরবর্তী পদক্ষেপ হিসেবে আমিরাত খুব শিগগিরই ইয়েমেনের সোকাতরা দ্বীপে একটি গোয়েন্দা ঘাঁটি গড়তে যাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদার বন্দরের উপর সতর্ক নজরদারি করার উদ্দেশ্যেই আমিরাত এমনটি ভাবছে। গোয়াদার হল সেই বিশেষ অঞ্চল যেখান দিয়ে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির গেটওয়েটি প্রতিষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গোয়াদার দিয়েই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা ও ইউরোপের নানা দেশে চীন তাদের পণ্য রপ্তানি করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহযোগিতা নিয়ে চীনের এই পরিকল্পনাকে ভেস্তে দিতে চায়। এর আগে চীন যখন মালাক্কা প্রণালী দিয়ে একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে চেয়েছিল, তখনও যুক্তরাষ্ট্র চীনকে তা করতে দেয়নি। ভারতের দ্য হিন্দু বিজনেস লাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে চীনের সাথে তাদের অস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। ফলে উপসাগরীয় অঞ্চলের কৌশল প্রণয়নে পাকিস্তানের উপর নির্ভর করা ছাড়া চীনের কোনো বিকল্পও নেই। ভারতের চীন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে আসার পর ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই এখন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য বেশি আস্থাভাজন হয়ে উঠেছে। এছাড়া ভারত শুধু অর্থনৈতিক বা সামরিক সহযোগিতায় নয়, বরং সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংক খাতেও আমিরাতে জনশক্তি রফতানির বিষয়েও আশ্বাস দিয়েছে। ইসরায়েলের সাথে আমিরাত ও সৌদি আরবের সখ্যতা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে পাকিস্তানের শক্তি ও প্রভাব হয়তো আগামী দিনগুলোতে অনেকটাই ঝুঁকির মুখে পড়বে। এদিকে টাইমস অব ইসরায়েল পত্রিকা গত 10 নভেম্বর একটি খবর জানায়, ইসরায়েলের বিমান সংস্থা ইসর এয়ার ফ্লাইটের একটি বিমান মক্কার উপর দিয়ে পরিভ্রমণ করেছে। যদিও ইসরায়েল বিমানের এ যাত্রার জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করেছে, তারপরও বাস্তবতা হল বিগত 72 বছরে এমন ঘটনা ঘটেনি। এদিকে গ্রিস এবং সংযুক্ত আরব আমিরাত ভিন্ন প্রান্তের ও ভিন্ন ধর্মের দুটো দেশ হলেও তাদের শত্রু এখন এক ও অভিন্ন। আর সে শত্রু দেশটি হল এরদোয়ানের তুরস্ক। তুরস্ককে থামিয়ে দিতে এবার গ্রিস ও আমিরাত যৌথভাবে নিজেদের বৈদেশিক নীতি প্রণয়ন করেছে এবং তুর্কি বিরোধী চুক্তিও স্বাক্ষর করেছে। আবুধাবিতে একটি রাষ্ট্রীয় সফরে এসে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকিস মিটসোটাকিস সম্প্রতি আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে একটি বৈঠক করেছেন। দুদেশের নেতারা কৌশলী অংশীদারিত্বের স্বার্থে নতুন করে একটি চুক্তি করেছেন এবং সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধিতেও একমত হয়েছেন। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টুইটে জানায়, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন ভিন্ন একটি উচ্চতায় পৌঁছে গেছে। দুটি দেশেই এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এখন থেকে একযোগে কাজ করবে। দুটি দেশই সাম্প্রতিক সময়ে তুরস্ক থেকে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গ্রিস ও আমিরাতের নেতারা একটি যৌথ বিবৃতিতে দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় এবং দক্ষিণ ককেশাসে তুরস্কের আগ্রাসী আচরণের নিন্দা করেছে। তারা তুরস্কের এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবেও আখ্যা দিয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী মিটসোতাকিস বলেন, আমরা দুটো দেশ পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় একই সংকট মোকাবেলা করছি। আমিরাত এই অঞ্চলের যাবতীয় বিতর্কের শান্তিপূর্ণ নিরসন চায়, আন্তর্জাতিক আইনে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে চায়। গ্রিস বিগত 1 বছর ধরে বৈদেশিক নীতিকে আরও কার্যকর ও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। আরব আমিরাতে গ্রিসের প্রধানমন্ত্রীর সফর তারই অংশ বলে দাবি করেন তিনি। গ্রিসের একটি সংবাদপত্র দাবি করেছে, আমিরাত ও গ্রিস নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সংহত করা, নিরাপত্তা বলয়কে জোরদার করা এবং স্ব দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে অপরকে নিয়মিতভাবে সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে। তুরস্ক এবং গ্রিসের মধ্যে অনেক বছর ধরেই টানাপোড়েন চলছে। তবে গত আগস্টে এ সম্পর্কের অবনতি ঘটে যখন তুরস্ক জ্বালানি অনুসন্ধানের জন্য পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় নৌযান পাঠায়। তুরস্ক মূলত তার নৌ উপকূলের নিকটবর্তী ছোট ছোট দ্বীপগুলোর উপর শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। গত সেপ্টেম্বরে এ টানাপোড়েন কমানোর জন্য তুরস্ক পরে ভূমধ্যসাগরের ওই এলাকা থেকে তাদের নৌযানটি প্রত্যাহার করে নেয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সাথে চুক্তি ভঙ্গ করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বরাবরই
গ্রিস ও সাইপ্রাসকে অভিযুক্ত করে আসছেন। এরদোয়ানের মতে তার দেশ গ্রিসের সাথে সেই আচরণটি তুরস্ক করছে যা তাদের প্রাপ্য। অন্যদিকে আমিরাতের সাথে তুরস্কের টানাপোড়েন চলছে লিবিয়াকে কেন্দ্র করে। আমিরাত সমর্থন দিচ্ছে লিবিয়ান ন্যাশনাল আর্মিকে, আর তুরস্ক জাতিসংঘ স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। তুরস্ক ও পাকিস্তানের বিপরীতে নতুন এক মেরুকরণ সৃষ্টি করার চেষ্টা করছে আরব আমিরাত। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।